শূন্যপদ উনি বললে হয় না, বহু আগে থেকে বলে বলে আসছেন 5 লাখ আছে, 2 লাখ আছে, 1 লাখ আছে। তাহলে 56,000 কেন? কেন 56,000? আপনি বলে দিন না 5 লাখ শূন্যপদ আছে। চাকরি করে দেওয়ার ক্ষমতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নয়, তামিম সাহেবের নেই। চাকরি করে দেওয়ার ক্ষমতা নেই। কোর্ট দেখেছে যে সত্যি সত্যি একে ওভারল্যাপ করে চাকরি পেয়েছে, তাহলে চাকরি যোগ্য চাকরি পাওয়ার অধিকার এর, অ্যাকর্ডিং টু দ্য প্যানেল। টেন্টেড যারা তাদের তো অনেক লুকিয়েছে, সেটা বললাম 5,000, 4 থেকে 5,000। এবং সুপ্রিম কোর্টে গিয়ে কিরকম নির্লজ্জভাবে বলে দিল স্কুল সার্ভিস কমিশন অ্যাডভোকেট যে আর কই, বলছে সিবিআই যেগুলো দিয়েছিল যাদের নাম, তারা সব অযোগ্য, তারা চাকরি পায়নি। বাহ, তাহলে সিবিআই নাম দেবে কেন? সিবিআই নাম দেবে তাহলে এই যে যত লক্ষ পরীক্ষার্থী ছিল, 22 লক্ষ পরীক্ষার্থীর সিবিআই তো সকলের নাম দেবে। একেবারে ইতিমধ্যেই আমরা যে টেন্টেডদের তালিকা পেয়েছি, সেই টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য এবার মুখ্যমন্ত্রী একটি বিকল্প পদ্ধতি ভাবছেন, এমনটাই তিনি বিধানসভায় জানিয়েছেন। তিনি বলছেন যে তারা হয়তো আবার শিক্ষকতার পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু তারা যাতে অন্য কোনো বিকল্প পরীক্ষায় বসতে পারে বা অন্য কোনো জায়গায় তাদের ব্যবস্থা করে দিতে পারে, গ্রুপ সি তে যাতে তাদের নিয়োগ করতে পারে সেই ব্যবস্থা করছি, আইনি পরামর্শ নিচ্ছি। এটা কি আইনি পরামর্শ? আমি এটা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার থেকে আমি সেই 1990 সাল থেকে শিক্ষকতার চাকরি করি। সুতরাং এই স্কুলের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমার অন্তত আইনটা ভালো জানা আছে। নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে আইনটা আমার খুব ভালো জানা আছে। এবং আমি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলবো, ভুল করেছেন, ঠিক আছে, ভুল থেকে শুধরে যান। কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা দ্বিতীয়বার আর ওর মুখ্যমন্ত্রীর ফাঁদে আপনারা পা দেবেন না। এবারে যদি আপনারা ফাঁদে পা দেন, তাহলে আপনারা যেটুকু বেঁচে আছেন, খেতে পাচ্ছেন যা হোক করে, সেটুকু আর আপনাদের হবে না। কারণ কোনো নিয়ম নেই। যখন কমিশন তৈরি হয়েছে তখন বাইরে থেকে কাউকে সেখানে প্রবেশ করানো যাবে না। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার যে পুরো নিয়োগ প্রক্রিয়া আমাদের তত্ত্বাবধানে হবে, আমাদের নখদর্পণে আছে পুরো নিয়োগ প্রক্রিয়া। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান, আপনাকে সবাই শ্রদ্ধা করে, আমিও করি। দয়া করে এই যাদের জীবন আপনারা বিপন্ন করেছেন, যাদেরকে আপনারা ক্রেতা করেছেন, সেই বিক্রেতারা, আপনার দলের বিক্রেতাদের আপনি কিন্তু কিছু বলছেন না। তাহলে এই সমস্ত জীবন যুদ্ধে পরাজিত হয়ে গেছে যাদের পরাজিত করিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে, তাদের জীবন নিয়ে দয়া করে আর খেলবেন না। অনেক খেলেছেন, রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে অনেক খেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি। এবং যাদের চাকরিগুলো চলে গেল তাদের নিয়ে অনেক প্ল্যান করেছিলেন আপনি, নানা রকম প্ল্যান করেছিলেন, সব প্ল্যান আপনার ভেস্তে গেল। আবার নতুনভাবে তাদেরকে দয়া করে, এটাকে একটা ভাষা বলতে গেলে বলে তাদেরকে ঠকানো, এই পদ্ধতি আর রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের কাছে আপনি টোপ হিসাবে দেবেন না। সেটা একজন শিক্ষক হিসাবে রাজ্যের শিক্ষক কুলদের অসম্মান ছাড়া অন্য কোনো কিছু নয়। স্যার, একেবারে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সময় এই প্যানেল ক্যান্সেল হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে তিনি বেশ কিছুদিন পর বলেছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ভাতা দেওয়া হবে 20 এবং 25,000 টাকা। এখন আবার যারা চিহ্নিত টেন্টেড শিক্ষক, তাদের গ্রুপ সিতেই চাকরি করিয়ে দেবেন। আর কি হবে? কারণ কি তিনি একেবারে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছিলেন তিনি সবার পাশে আছেন, যোগ্যদের পাশে আছেন। এখন তো দেখছি তিনি অযোগ্যদের পাশে। আসলে উনি যেগুলো বলছেন সব কিছু একেবারে অসত্য কথা, সেটা একদম প্রমাণিত হয়ে গেছে। শুনুন, আজকের সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার কড়া ভাষায় স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেটকে বলেছেন যে আপনাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে অযোগ্যদের হয়ে সওয়াল করছেন। এত তারা চোখের মণি, ব্লু আইট বলেছে, এত তারা চোখের নয়নের মণি তারা, যে তাদের জন্য এই করেছেন। হ্যাঁ, এটাই প্রমাণ করে সুপ্রিম কোর্টও বুঝে গেছে, রাজ্যের মানুষও বুঝে গেছে, আমজনতা বুঝে গেছে, এই সরকার চোরেদের পক্ষে থাকে, এই সরকার দুর্নীতিগ্রস্তদের পক্ষে থাকে, এই সরকার চুরি ডাকাতি করে যারা বাহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ওনার দলের লোকজন, তাদেরকে বাহুবা দিচ্ছে, তাদেরকে প্রেরণা দিচ্ছে। এই সরকার
ধর্ষকদের প্রেরণা দেওয়ার সরকার এবং এই সরকার চোর ডাকাতদের প্রেরণা দেওয়ার সরকার। কিন্তু প্রকৃত শিক্ষিত ছেলে মেয়ে যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা দীর্ঘদিন পরীক্ষা দিতে পারেনি, তাহলে তাদের মনে তো সংশয় দেখা দিচ্ছে। আপনি যে বলছেন আমি ওদেরকে গ্রুপ সিডিতে ভর্তি দেবো, 8,000-এর মতো শূন্য পদ, 8,000-এর মতো শূন্য পদ, তাহলে স্কুল আর সব মিলে 15,800 যোগ্য, 25,752 জনের মধ্যে 15,800 যোগ্য, তাহলে আরো 10-12,000, আরো 12,000 তারা তো অযোগ্য। তাহলে এখানে শূন্য পদ 8,000, মানে গ্রুপ সিডির শূন্য পদ 8,000। তাহলে তাদেরকে ললিপপ দেখাচ্ছেন কেন? এই 12,000-কে কোথায় দেবেন? আর তাহলে আপনি নতুনদের, যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য শূন্যপদ তৈরি করুন, শূন্যপদ তৈরি করুন। না হলে রাজ্যের যুবক যুবতীদের আপনি এই রকমভাবে হতাশার মুখে ঠেলে দিতে পারেন না। আপনি প্রশাসনিক প্রধান, তারা ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে, এটা আপনার মাথায় রাখা উচিত। স্যার, একেবারেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এটাও বললেন যে আমাদের শিক্ষক পদে এখনো মোট ফাঁকা আছে 56,000 শূন্য পদ, এবং এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, এবং আরও নাকি আছে 21,000 শূন্য পদ আইনি জটিলতার জন্য হচ্ছে না, আইনজীবীরা মামলা করছে বলে হচ্ছে না। একেবারে অসত্য কথা। আমি এটাও চ্যালেঞ্জ করে বলছি, উনি যেটা বলছেন অসত্য কথা। ওই শূন্যপদটা কি উনি নিজের হচ্ছে কি বলে শাড়ির আঁচলে বেঁধে রেখেছিলেন শূন্যপদ? শূন্যপদ উনি বললে হয় না, বহু আগে থেকে বলে বলে আসছেন 5 লাখ আছে, 2 লাখ আছে, 1 লাখ আছে। তাহলে 56,000 কেন? 56,000? আপনি বলে দিন না 5 লাখ শূন্যপদ আছে। শূন্যপদ তৈরি কিভাবে হয় সেটা ওনার জানা নেই। আমি যারা শিক্ষকতা করি আমাদের জানা আছে কিভাবে শূন্যপদগুলো কালেক্ট করতে হয়। তাহলে যদি আপনার হাতে এক্সট্রা শূন্যপদ থাকতো, সেটা ওখানে দিলেন না কেন? আপনি সেটা SLST 2025-এর জন্যে সেখানে আপনি যোগ করলেন না কেন? এগুলো যারা আমরা সাধারণ মানুষ, তাদেরকে টোপ দেওয়া ছাড়া আর কিছু নেই। সুতরাং এই শূন্যপদ নিয়ে যা বলছেন অসত্য কথা বলছেন। এটা উনি কোনো দিন সবার সামনে প্রকাশ করতে পারবেন না। কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ বলুন দেখি, উনি বিজ্ঞাপন দিয়ে বলুন যে এই বিষয়ে এতগুলো শূন্যপদ আছে। সুতরাং এত যদি রাজ্যের সুস্থ ছেলেমেয়েদের, সুস্থ চাকরির পরীক্ষার্থীদের অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্যার, এই যে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বারংবার ধাক্কা খাচ্ছে, বারংবার বিচারপতিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা কেন অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন, ওএমআর কারচুপি থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। তারপরেও রাজ্য একেবারে টেন্টেডদের জন্য যেভাবে স্ট্যান্ড নিচ্ছে, সেই বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন, সে বিষয়টা সবাই জেনে গেছে। ওই টেন্টেডরা যদি নামগুলো বলে দেয়, সে তো টাকা দিয়েছে কারণ না কারণ, তাহলে সেই টাকা দিয়েছে যদি নামটা বলে দেয়। স্যার, তাহলে টাকা দিয়েছে বলে তাদের নাম বেরিয়েছে, যারা টাকা নিয়েছে তাদের তালিকা কোথায়? সেটাই বললাম, যারা ক্রেতাদের নাম বার হয়ে গেছে, আর বিক্রেতাদের নাম কোথায়? তাহলে বিক্রেতারা মুখ্যমন্ত্রীর আঁচল দিয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ঢাকা রাখছেন, কারণ সেটা মুখ্যমন্ত্রীর কাছের আশেপাশের বলে মুখ্যমন্ত্রী তাদের নাম প্রকাশ করছেন না। আপনি নামটা প্রকাশ করে দিন। এখানে বলছেন এত শূন্যপদ আছে, তাহলে যারা বিক্রেতা তাদের নাম প্রকাশ করুন। খুব সহজ পদ্ধতি। ইনি যদি সততার প্রতীক হন, যদি সঠিকভাবে রাজ্য চালানোর ইচ্ছা থাকে, যদি মানুষের মঙ্গল চান, শিক্ষিত ছেলে মেয়েদের যদি মঙ্গল চান, তাহলে ওই ক্রেতাদের, যারা চাকরি চুরি করেছে যেসব তাদের ছেলে মেয়ে, তাদেরকে ডেকে FIR করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নামগুলো প্রকাশ কর, কে টাকা নিয়েছে। সেটা তো করবে না, কারণ সেটা করলে নিজের দলের একটা শ্রেণীর মুখে চুনকালি পড়ে যাবে। সামনে ইলেকশন, এমনিতেই মানুষ আর ভোট দেবে না। স্যার, শুধুমাত্র মুখ্যমন্ত্রী বলে নন, যারা একেবারে ওই যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের অন্যতম মুখ বলতে পারেন চিন্ময় মণ্ডল, অন্যদিকে যে টেন্টেডদের নাম সেই তালিকায় ছিল, সেই 1806 জনের মধ্যে অঙ্কিতা অধিকারী, তাদের মধ্যে শুধু অঙ্কিতা অধিকারী না, তাদের মধ্যে একাধিক টেন্টেড,
তারা একটি দাবি করছেন যে আইনজীবীরা মামলা করেছে বলে এটা গেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তারা তো যারা বঞ্চিত তাদের হয়ে মামলা করেছে এবং একাধিকজনকে চাকরি পাইয়ে দিয়েছিল। চাকরি করে দেওয়ার ক্ষমতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নয়, শামীম সাহেবের নেই। চাকরি করে দেওয়ার ক্ষমতা নেই। কোর্ট দেখেছে যে সত্যি সত্যি একে ওভারল্যাপ করে চাকরি পেয়েছে, তাহলে চাকরি যোগ্য চাকরি পাওয়ার অধিকার এর অ্যাকর্ডিং টু দ্য প্যানেল, তাহলে সেই অনুযায়ী সে চাকরি পেয়েছে। এবারে আপনারা যে অযোগ্য সেই জন্য আপনাদের গায়ে বাঁধছে। আপনাদের যদি আইন ঠিক থাকতো তাহলে কোর্ট আপনাদের কথা শুনতো, কোর্ট আপনাদের কথা শুনতো। আজকেরও কোর্টে আপনাদেরকে বিদায় দিয়েছে, ডিভিশন বেঞ্চও বিদায় দিয়েছে। তাহলে আপনাদের কোনো মৌলিক সারবত্তা আছে? এরা দুজন অ্যাডভোকেট, এদের পেশা গিয়ে লড়াই করা, কোনো একটা কেস নিয়ে লড়াই করা। সেখানে হাইকোর্টও সঠিক রায় দিয়েছে। না হয় বেঠিক রায় ভাবলাম, আপনারা ভেবেছিলেন সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টও সেই রায় দিল, কি করে হলো? তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট একই, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত বহু ক্যান্ডিডেট আছে, সেইটাই পরিষ্কারভাবে প্রমাণিত হলো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। স্যার, যারা টেন্টেড তাদের মধ্যেই একজনের সাথে আমি কথা বলেছিলাম, তিনি বলছেন যে ফিরদৌস শামীম যার হয়ে মামলা করেছিলেন ববিতা, সেও নাকি 2 নম্বর র্যাঙ্ক জাম্প, মানে 2 নম্বরের জন্য র্যাঙ্ক জাম্প করে তার চাকরি হয়েছিল। এটা কি ফিরদৌস শামীম জানতে না? তাহলে তার হয়ে কেন মামলা করেছিল? যে আপনি তখন কোথায় ছিলেন? যে বলছে টেন্টেড, আপনি তখন কোথায় ছিলেন? আপনি তো তখন মামলা করতে পারতেন যে ও তো হচ্ছে কে ও তো ওভারজাম করে চাকরি পেয়েছে। আপনি কোথায় ছিলেন? শুনুন, চাকরি চোররা ধরা পড়েছে, মান সম্মান চলে যাচ্ছে, তাই তারা ভুল বকবে। এখন ভুল বকেই যাবে ওরা, এবং ওরা প্রকাশ্যে বলছে আমরা যোগ্য, আমরা যোগ্য, আমরা যোগ্য। তো আপনারা তো তৃণমূলের লিডার, ছোট বড় লিডার, আপনার বাবারা লিডার, মারা লিডার, আত্মীয়রা লিডার। তাহলে সেই লিডার ভার্সেস তৃণমূল এখন যুদ্ধ হচ্ছে। বাহ, মানে নিজেদের মধ্যে খেয়ে শুরু হয়ে গেছে। এটা বোঝায় যখন একটি ফ্যামিলি, একটি দলের মধ্যে এই রকম দলাদলি শুরু হয় প্রকাশ্যে, তখন প্রমাণ করে সেই দলের নির্মম দিন ঘনিয়ে আসছে, সেই দলের পতন ঘনিয়ে আসছে, এইটাই প্রমাণ করে। অর্থাৎ টেন্টেড যারা, তাদের তো অনেক লুকিয়েছে, সেটা বললাম, 5,000, 4 থেকে 5,000। এবং সুপ্রিম কোর্টে গিয়ে কীরকম নির্লজ্জভাবে বলে দিল স্কুল সার্ভিস কমিশন অ্যাডভোকেট যে আর কই, বলছে সিবিআই যেগুলো দিয়েছিল, যাদের নাম, তারা সব অযোগ্য, তারা চাকরি পায়নি। বাহ, তাহলে সিবিআই নাম দেবে কেন? সিবিআই নাম দেবে তাহলে এই যে যত লক্ষ পরীক্ষার্থী ছিল, 22 লক্ষ পরীক্ষার্থীর সিবিআই তো সকলের নাম দিয়ে দিত। মানে কিরকম ধরনের মিথ্যাচারিতা শুরু হচ্ছে। আসলে ওই নামগুলো তুলে নিয়েছে কাদের? যারা খুব পাওয়ারফুল মন্ত্রী, পাওয়ারফুল তৃণমূলের নেতা, তারা জানে যে আমার এই আশেপাশের লোকজনদের যদি নাম থাকে তো আমার নাম কিন্তু জড়িয়ে যাবে। সুতরাং এই জট কিন্তু ছাড়ার নয়। এই জট যতই মুখ্যমন্ত্রী বলবে, এই জট তত আরও জটিলতা প্রকাশ পাবে, এবং সেটা কিছুদিনের মধ্যে আরও দেখতে পাবে। রাজ্যের মানুষ দেখতে পাবে যে রাজ্যে রাহাজানি শুরু হয়ে গেছে। শুধু অযোগ্যদের কেউ যারা চাকরি টাকা দিয়েছে, চাকরি হয়নি, তারা তো অলরেডি দেখেছেন ভিডিওগুলো, মারামারি শুরু করে দিয়েছে, হাতে আইন তুলে নিতে বাধ্য হচ্ছে তারা। তাহলে এইটা রোখার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের এটা বললেন। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, আমরা প্রথম থেকে যে চিত্র দেখেছিলাম এই প্যানেল ক্যান্সেল হওয়ার থেকে শুরু করে, যে বারংবার টেন্টেডদের তালিকা লুকানোর চেষ্টা হচ্ছে, এখন যেটুকুও তালিকা বেরিয়েছে সেখানেও এখন মুখ্যমন্ত্রী বলছে তো তাদের গ্রুপ সিতে বিকল্পভাবে কোনোভাবে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা হবে। অন্যদিকে টেন্টেড যারা একেবারে মামলা করেছিলেন হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চের রায়ে, মানে যে অর্ডার, সেই অর্ডারটা খারিজ হয়ে যাওয়ার পর তারা বলছেন বিচারপতিরা নিজেদের অজ্ঞতা প্রমাণ করছে, আবারও ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল। ছি, একজন তার এতদিন, এই জন্যই না ওরা অযোগ্য শিক্ষক শিক্ষিকা, এইটা প্রমাণ করে ওরা অযোগ্য শিক্ষক শিক্ষিকা। ওদের ন্যূনতম আইনের প্রতি ভরসা নেই। মুখ্যমন্ত্রী কাকে বাঁচাচ্ছেন তাহলে?
মুখ্যমন্ত্রী ওদের বাঁচাচ্ছে। মুখ্যমন্ত্রী ওই যে যারা অযোগ্য না, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা বলছে এই দেখবেন যে কোনো প্রকারে তাদের একটা প্যারা টিচার, উমুক টিচার, যা হোক মাক একটা সিভিকে ফিকে বলতে তোরা আপাতত ক্ষান্ত থাক। কিন্তু আমি বলবো যারা শিক্ষক শিক্ষিকা হয়ে টাকার বিনিময়ে শিক্ষক শিক্ষিকা হয়েছেন, আপনারা শিক্ষক শিক্ষিকার আওতার মধ্যে আসেন না, একেবারে আসেন না। আপনারা শিক্ষক জাতির কলঙ্ক, শিক্ষক জাতের কলঙ্ক। আপনারা কোন লজ্জায় এই গ্রুপ সিট চাকরিটা নেবেন? কোন লজ্জায়? আপনাদের লজ্জা করবে না যে গ্রুপ সিট চাকরি নেব? অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন আর আপনারা নাচানাচি করছেন। মুখ্যমন্ত্রী গাছে তুলে দেবে আর আপনার মই টেনে নেবে, তখন আপনি কি করবেন? বরঞ্চ অন্য কোনো পথ আছে, এইটা ছাড়া নতুন কি পথ আছে সেই চাকরির পরীক্ষায় আপনারা একটু চেষ্টা করুন, অথবা ব্যবসা বাণিজ্য করুন। মুখ্যমন্ত্রীর ফাঁদে যদি পড়েছেন তো পায়ে ফাঁস, গলায় ফাঁস এসে যাবে।